সেটা হচ্ছে ফ্রালিপোলিপি। সো তোমাদের থার্ড ইয়ারে এসে তোমরা কখনোই লাইন টু লাইন কবিতা পড়ার দুঃস্বপ্ন দেখবা না, ঠিক আছে? বিকজ তুমি যদি লাইন টু লাইন কবিতা পড়ো, হ্যাঁ কে কি বলো, জোরে বলো। ওকে ভাইয়া এখানে, ভাইয়া হ্যাঁ বলো। তাহলে আমরা এক্সপ্লানেশনের জন্য মানে কি করব? এক্সপ্লানেশনের জন্য কিছু লাইন থাকে বিখ্যাত, যেমন তোমার ইয়েতে ফ্রালিপোলিপিতে বডি অ্যান্ড সোল নিয়ে একটা লাইন আছে, শিওর থাকো বডি অ্যান্ড সোল নিয়ে লাইন থাকে। আচ্ছা, মনে রাখবা প্রত্যেকটা পয়েমের এটা একটা টেকনিক আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা পয়েমের মেইন থিম কি, প্রত্যেকটা পয়েমের মেইন থিম কি, সেই মেইন থিম রিলেটেড লাইন থাকবে, সেই লাইন পড়তে হবে, ঠিক আছে? সো তুমি যদি আমাকে বলো যে ভাইয়া তিথোনাস, তিথোনাস থেকে আমার লাইন আসছে, তুমি দেখবা যে তিথোনাস তার ইমমর্টালিটি হারাইছে, সেইখান থেকে একটা লাইন দেওয়া আছে, ঠিক আছে? লাইক তুমি যদি আমাকে বলো যে ভাইয়া ওর্জোদ থেকে আসছে, তো ওর্জোদে কি, ওর্জোদ নেচার সম্পর্কে বলছে, গত বছর তোমরা এটা পড়ছো, এটা দিয়ে বুঝাইতেছি। তো নেচার সম্পর্কে আমার সব পড়া দরকার নেই, এখানে কিছু ইম্পর্টেন্ট লাইন থাকে, যেমন নেচার নেভার ডিড বিট্রে, এটা আসতে পারে। তারপর তার বয়েস লাইফে সে পাহাড় সমুদ্র ঘুরছে, সেটার আসতে পারে। তারপর তার সে যে অনেক কষ্ট ছিল, যে মানুষের সে যে গান শুনতে পায়, সে যে নিজের গান শুনতে পায়, যে মানুষের গান অনেক কষ্টের, নেচারের গান অনেক সুখের, সেখান থেকে আসতে পারে। সো সিমিলারলি তোমার এখনো কি, তোমার এক্সপ্লেনেশনের জন্য কখনো ভাবতে হবে না, কারণ এক্সপ্লেনেশন তোমার আসবে ঠিক। ওকে, থেকে আসবে। আমার কেমন জিহ্বাটা ব্যথা করতেছে। ওকে, সো ফ্রালিপ্পোতে সেন্ট্রাল ক্যারেক্টার কে? ফ্রালিপ্পো। হু ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য ফ্রালিপ্পো? আচ্ছা, সব থেকে লিখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা গত বছর আসছে কিনা জানি না। তোমরা টেনিসন আর রবার্ট ব্রাউনিং দুইজনের রাইটিং এর একটা স্পেশাল কোয়ালিটি আছে, একটা ফর্মুলাতে দুজন লেখে, সেটার নাম কি? সেই ডিভাইসটার নাম কি, রাইটিং ডিভাইস? ভাইয়া ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ, এক্স্যাক্টলি। ড্রামাটিক মনোলগে তোমার আসবে এরকমের কোশ্চেন করতে পারে, হু ইজ দ্য অ্যাকচুয়াল ন্যারেটর অফ Fra Lippo Lippi? Describe Fra Lippo Lippi as a dramatic monologue. তাহলে ফ্রা লিপ্পোতে অ্যাকচুয়াল ন্যারেটর কে? অ্যাকচুয়াল ন্যারেটর কবি নিজেই। কবি নিজে। Robert Browning is the actual narrator, but he has chosen a character for by whom he delivered the poem. So Fra Lippo is the real character who speaks the poem on the voice of Robert Browning. ঠিক আছে? তো ফ্রা লিপ্পোর জি ভাই, কাহিনীটা হইলো অনেক অনেক মর্মান্তিক। মর্মান্তিক মানে কি? ভালোই লাগে তাও কাহিনীটা শুনে, ভালো লাগবে না তোমার? মানে তো মজার আছে। তোমার তো এইসব কাহিনী পছন্দ হয়। আস্তাগফিরুল্লাহ। কি বলেন ভাই, মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই এর সবগুলা কবিতাই এরকম টাইপের, মানে এই ব্রাউনিং এর যে কয়টা কবিতা এইবার আছে সবগুলাই তো দেখি এরকম। সবগুলো এরকম না, মিথ্যা কথা বলো না। আর একটা এই যে আছে কি জানি, মাই লাস্ট ওই ডাচেসের, যে মাই লাস্ট ডাচেসের একটা একটা খারাপ দিক দেখাও, ওইটা বলো। এখনো পড়ি না। ওই যে কোনটা জানি আছে, এর বউয়ের ছবি আঁকে, সে শুধু বউরে সন্দেহ করে আর সন্দেহ করে, সন্দেহ করে তার মানে ছবি এই না যে আঁকতে এত সে তার সময় বউয়ের সাথে লাগে অন্য সম্পর্ক ছবি। করতো, সে সন্দেহ করতো না, সে চাইতো না সে তার বউয়ের হাসির ছবি কাউকে কেউ দেখুক, তার বউ তার হাসি মাখা মুখ অন্য কাউকে দেখাক, সে এটা চাইতো না। দ্যাট ডাজন্ট মিন
যে সে তার বউকে সন্দেহ করতো, সে তার লাভটাকে সে শেয়ার করতে দিতে চাইতো না, সে একটা ন্যাচারাল গেস্ট, এখানে কোনো ছেলে মেয়ে বলে নাই। শুধু শুধু আহা, তোমাদের আসলে সবকিছু পড়তে পড়তে এরকম হয়ে গেছে, সবকিছুতেই তোমরা খারাপ খুঁজে পাও। কি ওভার করবো, পজিটিভ লোক এটা ছিল ওয়ে ভাইয়া। অফ দ্য ওয়ার্ল্ড করতে করতে মাথার মধ্যে কেডা যে কার প্রেমিকা, কেডা যে কার জামাই, আর কে যে কার কি, এটাই মাথার ভিতরে ঢুকাইতে পারি না এখন পর্যন্ত। পারবা কিভাবে, নিজেরটা ঢুকে রাখতে না? এতগুলো ক্যারেক্টার ভাই, যদি একজন আর একজনের সাথে করে এটাও মনে রাখো, একজনের জামাই আর একজনের বয়ফ্রেন্ড, তার সেই বয়ফ্রেন্ডের আবার আর একটা গার্লফ্রেন্ড, মানে দুনিয়ার এত ক্যারেক্টার কেমনে মনে রাখবো এগুলা? পাশের বাসার ভাবির কথা তো ঠিকই মনে রাখো। না ভাই, কি না, বলো, পাশের বাসায় ভাবি নেই, পাশের বাসায় নিয়ে আসতে ভাবি নাই। পাশের বাসার সব ভাইরা সিঙ্গেল না? ভালোই। তো ফ্রালিপোলিপি, না তোমরা ভাই, দেখো আমার আমি আজকে ভাইদের বিয়া হয়ে গেছে। তোমাদের জন্য করছি। Fralippo is a famous poem written by Victorian poet Robert Browning. Fralippo lost his parents when he was a child. Since then, he had a very inhuman life in the street. Okay? সাবির, তুমি একটু আমার নোটটা বাই করতে পারবা? ওখানে আমার পয়েন্ট নোট ছিল ওদের। শেয়ার আনো ওখান থেকে, ডিসপ্লে চলছে। ওকে, তো ফ্রালিপ্পো কে ছিল? ফ্রালিপ্পো ছিল একজন, ইজ এ ফেমাস পোয়েম। সে একজন অরফান ছেলে ছিল। সে তার খুব আর্লি চাইল্ডহুড এইজে তার প্যারেন্টস হারায় ফেলে এবং হি ওয়াজ এ চাইল্ড। তো সিন্স দেন হি হ্যাড এ ভেরি ইনহিউম্যান লাইফ ইন দ্য স্ট্রিট। সে খুব শহরে ঘুরে বেড়াইতো, অনেক কষ্টে অনেক লাইফ লিড করতো। দেন এট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে, কার কার এরকম গ্যার গ্যার আওয়াজ হয়? আহা, খুব বিরক্ত লাগতেছে। বন্ধ করে ফেলছো না? চেয়ার না, ওইখানে চেয়ার আছে তো। কিচ্ছু হবে না, যাও। আর কিচ্ছু হবে না, যাও না একটু। আমি এখান থেকে ক্লাস, আচ্ছা। দেন এট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে কি হয়েছিল, তার পাশের বাসার আন্টি বা তার যে আন্টি, সে কি করছিল, সেন্ট হিম টু এ কনভেন্ট। কনভেন্ট, কনভেন্ট মানে কি? কনভেন্ট মানে হচ্ছে ধর্মীয়ালয়, ধর্মালয়। ধর্মালয়ে যেখানে থাকার, মানে চার্চের মতন আর কি। হ্যাঁ, সেখানে পাঠাইছে টু মেড এ মঙ্ক, একজন চার্চম্যান হিসাবে। এটা না, এটা না, ওই নীল ব্যাগটা মঙ্ক। মঙ্ক মানে কি? সন্ন্যাসী। হি ওয়াজ গিভেন সাফিসিয়েন্ট সন্ন্যাসী। ফুড অ্যান্ড ড্রেস। তার ওইখানে সে যথেষ্ট ফুড পাইতো, খাবার পাইতো, ড্রেস পাইতো। ঠিক আছে, দ্যাটস ওয়াই সে ওইখানে অনেক কমফোর্টেবল ছিল। এই এই ফুড অ্যান্ড ড্রেস এগুলো হলো তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, কারণ সে খুব সার্ভাইভ করতেছিল এই at this moment. So food and others type of meal was very important for him. স্যার ওটা নিচেরটা, ঠিক আছে। সো খাদ্য আর হলো তোমার, যদি পোশাক ছাড়া কোনো মানুষ কিন্তু তার লাইফ লিড করতে পারে না। সো দেন কি হলো, this was very important to him. He agreed to become a monk, not of the religious chill. মানে আসলে আমার যে ধর্মীয় যে ইচ্ছা, ধর্মীয় ইচ্ছা থেকে সে কখনোই মঙ্ক হইতে চায় নাই। সে মঙ্ক হইতে চাইছে কেন? অনেকটা বাধ্য হয়ে। ঠিক আছে, এটার মধ্যেও নাই, সে অনেকটা বাধ্য হয়ে মঙ্ক হইতে চাইছিল। It was the main reason, actual theme to be a monk of Pralippo. তার মানে লিপ্পো তার ধর্মীয় ইচ্ছা বা ধর্মীয় চেতনা থেকে সে কখনোই মঙ্ক হয় নাই। সে মঙ্ক হইছে কেন? সে মঙ্ক হইছে সে খাইতে পারে না, মানে সে তার যে খাবার ছিল না বা অরফান ছিল এই জন্য। অরফান ছিল এই জন্য। দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট। ওকে, সো তারপর কি বলছে? He was appointed to decorate the church walls.
সে চার্চের বিভিন্ন জিনিসপত্র সে আঁকতো। But he used to portray the lifelike pictures and the beauty of body with legs and arms. কিন্তু সে লেগস আর্মস এই যে বিউটিফুল যে ফিগার, এই ফিগারটা সে আঁকতে পারতো না। বিকজ কেন? কারণ চার্চের বা ধর্মীয় তাকে ছবি আঁকতে হইতো। সে ধর্মীয় ছবি বাইরে অন্য কোনো ছবি সে আঁকার ক্ষমতা রাখতো না। বুঝতে পেরেছো কি প্রবলেমে সে মানে পড়েছিল? সে নিজের মনের মতো আঁকতে পারতো না আর কি, হ্যাঁ। মানে এখানে বাধ্যবাধকতা ছিল। আচ্ছা কেন এখানে দেখো, এখানে একটু প্রবলেম আছে, এখানে একটু আচ্ছা আমি এটা চেঞ্জ করবো না, এখানে হবে দ্য প্রিয়র, PRIOR, প্রিয়র। এটাকে আমার আবার ইয়েতে শিফট করতে হবে। এটা আমি পিসি দিয়ে করছিলাম, এখন আর করতে ইচ্ছা করতেছে না। দ্য প্রিয়র, প্রিয়র মানে হচ্ছে কি চার্চের ধর্মগুরু, ধর্মগুরুকে বলা হয় প্রিয়র, PRIOR, প্রিয়র। এটা প্রিয়র হয়ে গেছে। দ্য প্রিয়র ডিড নট লাইক দিস, সে এগুলো পছন্দ করতো না। হি ওয়ান্টেড পিকচার্স অফ দ্য টু সোল টু অ্যাট্রাক্ট ম্যান টু দ্য প্যাথ অফ রিলিজিয়ন। সে মানুষের সোল বা সোল রিলেটেড বা আত্মা রিলেটেড পিকচার চাইতো, যাতে কি মানুষ ধর্মীয় রিলিজিয়নে অ্যাট্রাক্ট হইতে পারে। ঠিক আছে। আ মঙ্ক রিকাউন্টস দ্য স্টোরি, একটা মঙ্ক, এই মঙ্ক কি করলো, এই সেই মঙ্ক যে কিনা রিকাউন্টস করলো, তার ঘটনা বর্ণনা করলো, অফ হিজ লাইফ টু এ গ্রুপ অফ ওয়াচম্যান, একদল ওয়াচম্যানের কাছে। ধরা খাওয়ার পরে সে কি করলো, এই মঙ্ক কি করলো, তার ঘটনা শেয়ার করলো। এখন শেয়ার করলো। সিচুয়েশনটা হচ্ছে খুবই অকার্ড সিচুয়েশন। ঠিক আছে। জি অকার্ড সিচুয়েশনটা তোমরা কেউ জানো? কে কে জি জানো? ভাই কে জানো? জানি। আর কে জানো? আর কেউ হ্যাঁ জানো ভাই না? বলেন। তুমিও জানো না? রবিউল জানো? রবিউল নাই? জানি না ভাই। মিম জানো? হ্যাঁ মিমের তো জানার কথা, ক্লাসে ছিল না। মিম জানো কি অকার্ড সিচুয়েশন হয়েছিল? না ভাই, আমার মনে নাই। আচ্ছা, যেহেতু কেউ জানে না তাহলে মিথিলা বলো কি অকার্ড সিচুয়েশন হয়েছিল, বুঝায় বলবা। বোঝায় বলতে পারবো কিনা জানি না, আচ্ছা যতটুকু বলো। জানি এতটুকু বলি। মানে ও আর কি চুরি করে আর কি প্রতিদিন রাতে, মানে মদ চুরি করে পালাই, মানে নিজে নিজে পালাই যেতে চাইছিল, কিন্তু ইরানের না পালায় গার্ডেরা ধরে যাইতে ফেলে। চাইছিল না, ও আর কি ওই পতিতালয়ে যাইতো, ও মেয়েদের সাথে থাকতো। এরপরে একদিন আর কি ভোরবেলায় যখন ও ফিরে আসতেছিল, তখন ওই মানে যারা রাতে ওই যে কি করে, কি বলে, গার্ড গার্ড পাহারা দেন। গার্ড আর কি, যেটাকে বলে পাহারা দেয় আর কি, রাস্তায় যারা থাকে, তো ওদের ওদের কাছে ধরা পড়ে যায় একজনের কাছে। তো উনি বলে যে আমি বলে দিব, সার্চে যায় যে আপনি এই এখানে যান। তো তখন আর কি ও মানে উনি আর কি ওর জীবনের কাহিনীটা বলে যে আমি কেন যাই, বা আহ, মানে আমি চাই না এই ওইখানে থাকতে, কিন্তু আমার জোর করে এখানে রাখছে, আমি এভাবে আঁকতে চাই কিন্তু আমার আঁকতে দেয় না, ওইখানে আমার স্বাধীনতা নাই। মানে এগুলো আর আমি কি কাহিনীটা মানে বলে আপনারা আমাকে তখন। যতটা ভালো মানুষ মনে করতেছেন আমি ততটা ভালো মানুষ না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি উপর থেকে এরকমই, কিন্তু আমি মাঝে মাঝে এখানে আসি। মানে আমি ইচ্ছাকৃত ভাবে ওইখানে থাকি না, আমারও ইচ্ছা করে, আমিও একটা রক্ত মাংসের মানুষ, আমারও উম, কি আহা, কি কি প্রিয়। বলে, তো এরকম টাইপের আর কি। এরকম টাইপের কি? তো আমার ওইখানে জোর করে রাখছে, ওইখানে আমার শুধু সোল আঁকতে বিষয়টা বলে, কিন্তু আমি তুমি ক্লিয়ার করতে পারতেছো না, আমি রক্তে মাংসের মানুষ, তারপর কি? ভাই আপনি তো বলেন যে এটা তো আমরা পড়ে নিও, তো এটা তো আপনারা বুঝে নিন।
মানে ওইখানে একটা কাহিনী আছে, উনি না একজনের মানে খুব ভালো আহ, ঘরের নাম বলে, মানে হেদের নাকি উনি পেইন্ট করে, তারপর ওনারে ছাইরা দেয়। না, এরকম তো কিছু নাই। ইভানের ভবিষ্যৎ ছাইরা বুঝছো? দেয় তো এরকম করি না। এখানে ইভানের ভবিষ্যৎ আছে। ধ্যাৎ, আচ্ছা, ভাইয়া। আমি এখন আর এখানে মন পরে ও বলবো না। আর কি নাকি বলে যে আমি এখানে শোনো, কি আমি ওখানে আমি এখানে মঙ্ক আর পড়াবো না, এখানে আমি মঙ্কের জায়গায় ইভান পড়াবো, তোমরা ইভানকে মঙ্ক ধরে নিবা, না, সে ঠিক আছে? আচ্ছা, কসম ভাই। ইভান পরে রিকাউন্ট নাকি ভাইয়া ওই যে বলে যে আমারে শুধু সোল আঁকতে বলে, কিন্তু সোল কিভাবে আঁকবো? একটা মানুষের স্ট্রাকচার যদি আমি না আঁকতে পারি, হ্যাঁ, স্ট্রাকচার থাকলে তো এর মধ্যে সোল থাকবে, কিন্তু আচ্ছা, যদি সোল আঁকি স্ট্রাকচার না থাকলে মানুষ বুঝবে কিভাবে যে এটার মধ্যে সোল আছে? ভেরি গুড, ভেরি তারপরে কি গুড, ওই যে ভেরি গুড, তুমি ওই ভালো করছো। ওনার যে চার্চের যে পিওর ওনার ভাগ্নি আসে নাকি ওনার সাথে দেখা করতে, তো ওর দেখা ভালো লেগে যায়, তারেও সে আইকা ফেলে। মানে পরবর্তীতে সে মানে চার্চে যত মানুষ আসে ওইখানে প্রার্থনা করতে সবাই আঁকা শুরু করে দেয় আচ্ছা, ওয়ালে, শুনে তাহলে কি ওনার বলছে, কথা। a monk recounts the story of his life of a, so Ivan recounts the story of his life to a group of watchmen. Ivan তার লাইফটা ওয়াচম্যানের সাথে তুলে ধরলো, which is presented in this poem. The watchmen have arrested him. Watchman ইভানকে অ্যারেস্ট করলো when he is returning at midnight, যখন সে মধ্যরাতে কি করলো, ফিরতেছিল, disclosing the secret of his life, তার একটা সিক্রেট ঢেকে। He tells them that poverty and the life of an orphan compels him to enter the life of a monk. সে বলল যে পোভার্টি এবং লাইফ অফ এ মঙ্ক এটা সে ইচ্ছা করে নেয় নাই, পোভার্টি এবং তার অরফানেজের কারণে তাকে এই মঙ্ক লাইফটা মেনে নিতে হয়েছিল। আফটার স্পেন্ডিং সাম টাইম উইথ বলাকা আন্টি, সমলি আন্টি, পায়েসি আন্টি, এইসব এইসব আন্টিদের সাথে সামটাইমস স্পেন্ড করার পর ইভান এগুলো বলল। হাউএভার, বাদ দাও, ফাইজলামি অনেক বড় অনেক করছি, অ্যাডাল্টহুড অনেক গেছি, এবার আমরা একটু আসি। অ্যাট হার্ট হি ওয়াজ নট এ মঙ্ক, তার ভিতর থেকে কখনোই সে একজন মঙ্ক না, এটা হলো আমাদের মেইন কথা। অ্যাকচুয়ালি আমরা সব সময় বাহিরেরটা দেখি, লাইক আমরা বাহিরের থেকে সবাই আমরা ভালো মানুষ, ঠিক আছে, বাট ভেতরটা বোঝাটা সব থেকে ইম্পর্টেন্ট। ভিডিও পিকচার অফ হিউম্যান বিইংস টু হিম লাইফ, সরি ভিডিও হবে না, পিকচার্স অফ হিউম্যান বিইংস টু হিম লাইফ এটাতে মিনস, ভিডি হবে, ভিআইজি ইয়েস, মানে vivid picture of human beings to him life means body and soul, তার কাছে লাইফ মানে শুধু লাইফ মিন্স, এখানে আরেকটু ইয়া লিখতে পারো, লাইফ মিন্স নট অনলি সোল বাট অলসো বডি, এলেনটা এইভাবে লিখলে ভালো হবে। ইট ইজ দ্য বডি, এটা বডি যার থ্রুতে উইচ ফিল সোল ওয়ার্কস, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা আমাদের সোলটা কাজ করছে। দ্য ফিজিক্যাল প্লেজার অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার অ্যান্ড ডিলাইট এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড বাই গড। তার মানে দেখো, সে আকামো করতেছে আবার গডের নামেও সে দোষ দিতেছে, যে আমাদের যে দৈহিক সুখ, ওয়ার্ল্ডলি যে সুখটা আমরা নিতে চাই, এগুলো কে ক্রিয়েট করছে? গড ক্রিয়েট করছে। গড বলছিল গড তোমাকে, ক্রিয়েট করছে, গড তোমাকে বলছিল প্রস্টিটিউট এরিয়াতে যাইতে? বলে নাই। বলেন। সো ইটস নট রাইট, বাট আমরা এখানে কিন্তু আমরা এটা বলবো না, এটা আমরা খারাপ জিনিসটারই ভালো বানাইতে হবে যেহেতু কবি বানাইছে। সো ইটস নট রাইট টু ভ্যানিশ দিস থিংস ফ্রম দ্য রিয়েলম অফ আর্ট, সো আমাদের উচিত না সে এই জিনিসগুলোকে রিয়েলম অফ আর্ট থেকে বাদ দেওয়া। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে সত্যি কথা, একদম যেটা সত্যি সেটা বলতেছি, লিপি মানুষের বডি স্ট্রাকচার আঁকতো, লুচ্চা শালা, ঠিক আছে? ও আসলে এইগুলাই আঁকতে চাইতো, বাট চার্চে থেকে তো এগুলো আঁকতে পারতো না, ঠিক আছে? এভরিথিং ইনক্লুডেড হিউম্যান বডি ইজ দ্য ক্রিয়েশন অফ গড, আমাদের শরীরের এভরি পার্ট গড সৃষ্টি করেছে, এন্ড এভরি ক্রিয়েশন হ্যাজ ইটস সিগনিফিকেন্স টু প্রেজ গড ক্রিয়েশন, এবং প্রত্যেকটা ক্রিয়েশনই কি সিগনিফিকেন্স, গুরুত্বপূর্ণ, কারণ কি এগুলো সবগুলোই কি গডের প্রশংসার দাবিদার। দিস ইজ ওয়্যার ইট ইজ ডিউটি অফ অ্যান আর্টিস্ট, সো সে মনে করতো এই কারণে সেখানে তার একটা ডিউটি আছে অফ অ্যান আর্টিস্ট টু পোর্ট্রে রিয়েলিস্টিক পিকচার্স। আরে আমি ফুল স্টপ চলে আসছে, এই ফুল স্টপটা মানে ফুল স্টপ,
ঠিক আছে? Through the poem Fra Lippo, we find Browning's attitude towards art and life. এই পোয়েমের মাধ্যমে ব্রাউনিং এর আমরা আর্ট এন্ড লাইফ এর রিয়েলিটিটা বুঝতে পারি। টু ক্রিয়েট দিস আর্ট ইজ এ ফর্ম অফ অ্যাকসেপ্টেন্স অফ গড। তো আমরা আর্ট করে আর্টের মাধ্যমে আমরা কি গডের সান্নিধ্য লাভ করতে পারি। ঠিক আছে? তারপর কি বলছে, উই ফাইন্ড ব্রাউনিংস অ্যাটিটিউড টুয়ার্ডস আর্ট এন্ড লাইফ। আমরা ব্রাউনিং এর অ্যাটিটিউড পাই টুয়ার্ডস আর্ট এন্ড লাইফ এখানে। To create this art is he wants to depict God, Virgin Mary, Saint Jews and Jesus Christ here. সে এই আর্টের মাধ্যমে গড কে, সেন্ট মেরি কে, জিসাস ক্রাইস্ট কে রিপ্রেজেন্ট করতে চাইছে। সো ফ্রা লিপ্পো থেকে কি কোশ্চেন আসতে পারে? ভাইয়া হ্যাঁ এই যে মানে বললেন যে আর্টের মাধ্যমে আর কি জিসাস খ্রিস্টে মানে প্রেজেন্ট করতে চাইছে, এটা কিভাবে? হি ওয়ান্ট টু ডেপিক্ট, সে আর্টের মাধ্যমে গড, আচ্ছা গডের কি, এই যে গডের প্রত্যেকটা সৃষ্টি, সে তো আগেই বলছে যে গড ফিজিক্যাল প্লেজার দিছে, ফিজিক্যাল লাইফ দিছে, সো এগুলো তো গড থেকেই দেওয়া। সো গডের ক্রিয়েশন সে এক্সপ্লেন করতে চাইছে, তাই তো? জি, বুঝতে পারছো? তারপর উই ফাইন্ড মানে সে ব্রাউন, সবকিছুই আঁকতে চাইছে, হ্যাঁ এটাই হ্যাঁ আর কি। মানে যে মানে যিশু খ্রিস্ট যা যা সৃষ্টি করছে সবকিছু আঁকার রাইট তার আছে, এরকম টাইপের। এরকম একটা স্টেটমেন্ট দিছে। ওকে, সো এটা হলো ফ্রা লিপ্পো। আচ্ছা, তোমাদের একটা শর্ট নোটস লিখে এগুলো বাসায় পড়বা। আমাকে তোমাদের যে মেইন টেক্সট বুক আছে এই টেক্সট বুক থেকে পড়বা। সেটা হচ্ছে লুক্রেজিয়া অথবা দ্য বিউটি অফ লুক্রেজিয়া। SW লিখো, দ্য বিউটি অফ লুক্রেজিয়া, আমার লুক্রেজিয়া। ভাইয়া মানে ব্রাউনিং এর সব কবিতাগুলো যে আর্টের উপরে, তাই না? মানে একটু মানে এটা যেমন আর্ট বলছে, তারপরে ওই যে কবিতার নামটা আমি ভুলে গেছি, ওইটা যেটা বললাম, হ্যাঁ মানে ওই যে ওখানে যে ও আঁকতেছিল ওই হ্যাঁ, ওনার বউয়ের প্রত্যেকটা ছবিটা, মানে পয়েন্টে, আঁকা আঁকি অ্যান্ড্রু নিয়ে আর সার্টো। কি, মানে আর্ট নিয়ে আর কি লিখছে হ্যাঁ, সবগুলা ওর কবিতা। ওর ওর আর্টের ওয়ার্কের উপর ডিপ ফ্যাসিনেশন ছিল। ঠিক আছে? ওই যে দ্য লাস্ট কি যেন, ডাচেস, দ্য লাস্ট ডাচেস, মাই দ্য লাস্ট ডাচেস। ওইটা পড়ছিলাম হালকা হালকা মনে আছে যে ও প্রেমিক কি যেন লাস্টে, দুইজন দুইজন অনেক নো ভালোবাসে নো, এটা কিন্তু প্রেমিক কখনো ছিল না, পায় না, প্রেমিক ছিল না, কি তুমি জানি। ভুল পড়ছো তাহলে, প্রেমিক ছিল না। পড়ি নাই, মানে আমার পুরোপুরি মনে নাই কি যেন, আমি ভুলে গেছি। প্রেমিক ছিল অ্যান্ড্রোডাস সার্টের ভিতরে। অ্যান্ডেডাল সার্টোর ভিতরে। অ্যান্ডেডাল লুক্রেজিয়া। সার্টো ইজ এ ফেমাস ড্রামাটিক মনোলগ। আচ্ছা, এই জায়গায় মেইন কি জানো, এই জায়গায় প্রত্যেকটা কবিতা অনেক সোজা, প্রত্যেকটা কবিতার কাহিনী অনেক সুন্দর, বাট জি ভাই, এখানে কবিতাগুলো সুন্দর, হ্যাঁ কাহিনী। তোমাকে কোশ্চেনটার অ্যান্সার লিখতে হবে প্যাঁচায়া। ঠিক আছে? পেঁচা বলতে মানে সবগুলো মিলায় অ্যান্সার করতে হবে। ইয়াস, সবগুলা মিলায় অ্যান্সার করতে হবে। লাইক তোমাকে ফিলোসফি নিয়ে কাজ করতে হবে। লাইক বলবে যে আর্ট এন্ড লাইফের মধ্যে কি কানেকশন আছে, তারপর বলবে রবার্ট ব্রাউনিং ইজ এ অপটিমিস্টিক পয়েট। সো এইসব প্রশ্নতে তোমার পয়েটের ফিলোসফি নিয়ে কাজ করতে হবে। ভাই এটা ওই যে উইলিয়াম ব্লেকের মতো, মানে অ্যান্সার করতে হলে সবগুলো থেকে নিয়ে কনসেপ্ট, লিখতে হবে হ্যাঁ এরকম। সেজন্য ফার্স্টে কবিতার কনসেপ্ট নিতে হবে। আমি নেক্সট ক্লাসে কবিতার কনসেপ্ট দিয়ে দিব, তারপর এটার কোশ্চেনে চলে যাব। একদিনে সব কোশ্চেন শেষ করব, বিকজ আমরা কবিতার কাহিনী যদি জানি আমাদের পুরো ব্রড কোশ্চেন ধরে ধরে পড়ার দরকার নেই, তাই না? তাহলে জি আমরা ভাই। একজন গডলি পাওয়ার, ম্যারি ভার্জিন ম্যারি বলতে বোঝায় যে
মরিয়ম, ঠিক আছে, ভার্জিন মেরি। আচ্ছা, কয়টা ইয়া লেখো যে মাইকেল অ্যাঙ্গেলো, লুক্রেজিয়া, এগুলো পড়তে হবে। দেখো আমি লিখে দিচ্ছি। লুক্রেজিয়া, ভাই এগুলো শর্ট নোট। হ্যাঁ, তারপর পড়তে হবে ফ্রা লিপ্পো, ড্রামাটিক মনোলগ, ইনোনি, আগেই বলে দেই, ইনোনি, ডোভার বিচ, ফেলিক্স রেন্ডাল, উইন হোভার, ভাই এগুলো কি পুরো 305 থেকে দিচ্ছেন? হ্যাঁ ভাই আমি এই শেষের কবির কবিতাগুলো পড়বো না। না পড়লে মারা খাবা। ওই তিনটে বললে কি কমন আসবে না? কখনোই তিনটা দিয়ে অ্যান্সার করা ভালো না। 4টা ব্রড কোশ্চেন, 4টা পয়েম থেকে লেখা সব থেকে উত্তম। ধরো তুমি একটা দুইটা তুমি আমি আমার কোশ্চেনে তোমার 4টা বই আছে, আমি 4টা থেকে প্রশ্ন দিছি, কিন্তু তুমি 3টা বই থেকে নিছো, তাহলে কি আমি যখন খাতা দেখবো আমি কনসেপ্ট নিয়ে রাখবো না তুমি একটা বই পড়ো নাই? হ্যাঁ বল। তাহলে টিচারকে তুমি বুঝার চান্স দিয়ে দিলা যে তুমি ওই ওই বইটা পড়ো নাই। তাহলে যে পড়ে নাই তাকে কি টিচার ভালো চোখে দেখবে তার খাতা যখন দেখবে? দেখবে না। আর আরেকটা কারণ হচ্ছে, তুমি যে বইটা বাদ দিতে চাইছো ওই বইটা তুমি কখনো ধরো নাই। এই বইটার প্রত্যেকটা কবিতা অনেক সহজ, ধরে নিন। প্রত্যেকটা কবিতা অনেক সহজ। তুমি বরঞ্চ এটার প্রত্যেকটা কবিতা তুমি বুঝবা না, বাট ইয়া তোমরা ওর নাম কি, অ্যান্ড্রে মার্বেল না তো, কি জানো, হারবার্ট, হারবার্টের কবিতা সবগুলো বুঝবা, বুঝছো? সো ওর কবিতাগুলো সহজ তুলনামূলক। আচ্ছা, তো অ্যান্ড্রিয়া ডেল সার্টো ইজ এ ফেমাস ড্রামাটিক ভাইয়া মনোলগ। আজকের ক্লাসটা কি রেকর্ড করছিলেন? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। অ্যান্ড্রিয়া ওয়াজ এ ট্যালেন্ট। নেটে এত ডিস্টার্ব, কি বলো ভাইয়া? নেটে এত ডিস্টার্ব দিতেছে, মানে বের হয়ে যাচ্ছে মিথিলা, আমি মানে নেটের জ্বালায় ক্লাসই করতে পারতেছি না ঠিকঠাক ভাবে। আচ্ছা, তোমাদের নেট গুলো ফুটা। তোমাদের তুমি কি ঢাকায় না কি বরিশাল? আসছি আজকে ভাইয়া, ওইখানেই ভালো নেট ছিল এখানে থেকে। আমার 5 জিবি এখনো ফোনে, আজকে শেষ হয়ে যাবে, তো তাও নেটে এত ডিস্টার্ব দিতেছে। ফোনে কোন সিমে নেট? ইয়াতে গ্রামীণে। গ্রামীণে নেট এরকম তো হওয়ার কথা না। প্রচন্ড ডিস্টার্ব দিতেছে নেটে, বাসায় বসে এত ডিস্টার্ব দেয়নি। ঢাকা, এটা হলো তোমার মনের ধারণা, গ্রামীণে ঢাকায় খুব ভালো নেটওয়ার্ক পায়। ঢাকায় সব থেকে ফাস্ট নেটওয়ার্ক হচ্ছে গ্রামীণের। আচ্ছা, অ্যান্ড্রিয়া ওয়াজ ট্যালেন্টেড ইটালিয়ান পেইন্টার। অ্যান্ড্রিয়া খুবই ভালো মানের একজন পেইন্টার ছিলেন। সে মাইকেল অ্যাঙ্গেলোর মতো পেইন্টিং করতো, ঠিক আছে? তো অ্যান্ড্রিয়া কি ভাইয়া বলছে, মিথিলাকে অ্যাড দেন। একটু অ্যাড আসলে আমাকে বলবা।
তো আমি রবার্ট ব্রাউনিং আরেকটা ক্লাস পড়াবো, দেন রবার্ট ব্রাউনিং এর কোশ্চেনে চলে যাব, কারণ আমার যদি এইভাবে এগুলো যদি আমি সময় লাগে তাহলে তোমাদের সিলেবাস কমপ্লিট হবে না। পোলাপাইনদের পরীক্ষার ডেট দিয়ে দিছে সেকেন্ড ইয়ারের। পোলাপাইনও পাগল করে ফেলতেছে, ভাইয়া ক্লাস নেন ক্লাস নেন। কি ভাইয়া পরীক্ষা ফাইনাল ভাইয়া? পরীক্ষা? টেস্টের পরীক্ষা চলবে সামনে ও সেকেন্ড হ্যাঁ, সামনে তো টেস্ট চলবে। ওদের ইয়ারে। টেস্টের পর আমাদের ভাইয়া আমাদের কি থার্ড ইয়ার পরীক্ষা ওদের আগে হবে? না, ওদের আগে হবে হ্যাঁ, তোমাদের। সেকেন্ড ইয়ারের পরীক্ষার আগে আমাদের হবে না? না, তোমরা তোমরা গত এটা আগে বছর ভাবো, তো এটা আগে ভাবো, ফার্স্ট ইয়ারের ওরা আগে পরীক্ষা শেষ করছে না তোমরা আগে শেষ করছো? তোমাদের আগে যারা ফার্স্ট ইয়ার। পরীক্ষা শেষ করছে তাদের পরীক্ষা আগে হবে, বুঝছো? তো তোমাদের পরীক্ষা সবার লাস্টে হওয়ার চান্স বেশি। পরীক্ষা কি প্রতি বছর একরকম হয় না? প্রতি বছরই একরকমের হয়, যাদের আগে হয় তাদের আগে গত হয়। বছর তো ফার্স্ট ইয়ার আর থার্ড ইয়ারের পরীক্ষা আগে আগে হয়েছে, ফার্স্ট ইয়ারের সেকেন্ড পরীক্ষা ইয়ারের আগে দিছো পরীক্ষা না গত সবার বছর? লাস্টে হয়েছে। হ্যাঁ, সেকেন্ড ইয়ারের পরীক্ষা সবার লাস্টে হয়েছে। সো এই বছরও তোমাদের পরীক্ষা সবার হ্যাঁ, লাস্টে হবে। যাক ফার্স্ট ইয়ার টাইম পাবো তাইলে। ফার্স্ট ইয়ারে ইমপ্রুভমেন্ট দিচ্ছে, ফার্স্ট ইয়ারের ইমপ্রুভমেন্ট, এই মিয়া ফার্স্ট ইয়ার ইমপ্রুভমেন্ট করছো? জি জি ভাই, ভাই ও করছে। করছি। ও, আমি তো ওদের লিটারেচার, তোমার লিটারেচার সাজেশন 5,000 টাকা করে বিক্রি করবো। অঙ্ক করো না, খালি চো। টেবিলে অঙ্ক করতে পারো না? আমি তো বিছনায় ছিলাম। এই চুনা লাগেছে বইগুনে। রেকর্ড হচ্ছে। আমার হেয়ার গুলো ব্রাউন করবো, কেমন হবে বলো তো? ভালো হবে অনেক। ওকে, ব্রাউন আর অ্যাশ করাবো, ঠিক আছে। এগুলো কি? হ্যাঁ, আমি তো ইচ্ছা করে এরকম চুল রাখি। হুম, হুম। কোকিল আবার দুষ্টু হয়? মানুষ দুষ্ট হইতে পারে। क्या हुआ तेरा वादा। মিম, জি ভাইয়া। ভাইয়া বিয়ের দাওয়াত দিচ্ছ কবে? হায় হায় কি কয়? ভাইয়া কারে বিয়ে করব? বিয়ে করার লোক তো নাই। আঙ্কেল আন্টিকে খুঁজতে বলো। এখন আমার ইন্টারেস্ট নাই কোনো আপদ। যখন ইন্টারেস্ট তোমার থাকবে তখন আর আর খুঁজে পাবা না।
এখনো তো মনে হয় যে খুঁজা খুব উল্টায় ফেলতাছি কই আছে আন্দাজে। তুমি কেন খুঁজবা? আর লা আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যে সময় আল্লাহ যে সময় হুকুম করবে তখন হবে হ্যাঁ, বিয়ে, এত আগে কই আল্লাহ আসতে দিবে। এক লোক এক লোক এক লোক আপেলের গাছের নিচে বসে আছে বুঝছো? তো সে আপেল খাবে। এখন অনেক দিন ধরে বসে আছে, এখন সে আপেল খাইতে পারে না। এখন এক লোক বলতেছে যে আপনি যে আপেল খাইতেছেন না, কেন আপেল খাইতেছেন না? পরে উনি বলতেছে আমাকে গড যখন ওই আপেলটা খাওয়াবে আমার হাতে এনেই দিবে। ঠিক আছে, সো উনি আশায় আছে কবে ঝড় হবে, কবে আপেল পড়বে, তখন আপেল খাবে। তো তোমারটা হইছে ওই রকমের, যে আল্লাহ যখন হুকুম করবে তখন হবে। জি ভাই, এটা তো ভাইয়া রিয়ালিটি ভাই, আপনি কি আগে করবো। করেন, আপনি আগে ভাই করেন, আপনি তো তারপর ঠিক, আপনার দেখে আমরা ইন্সপায়ার আপনার তো হয়ে আমরা ঠিকও আছে, আমরা আমাদের তো আর ঠিক করা নাই। হ্যাঁ, যাদের ঠিক করা নাই তাদের তো আমি চেষ্টা ট্রাই করতেছি, লাগবে আমি বুঝা চেষ্টা যায়। চালাই আপনার যাচ্ছি। থেকে ইন্সপায়ার হয়ে আমরা হ্যাঁ, আমি চেষ্টা চালাই যেতেছি, তোমরা চেষ্টা চালাও, হবে। চেষ্টা করবে না, হবে না। না, আপনি করার পরে আমরা কোনো চেষ্টা একদিন করব, দেখবা যে সাফায়েত ভাইয়া একটু চেষ্টা করলে আসলে হয় ফেসবুকে কি না। বিয়ের পোস্ট দিছে। তা আমাদের দাওয়াত দিবেন না, এমনি করে বিয়ে করে ফেলে মানুষ। ভাই আলহামদুলিল্লাহ। বিয়ের পোস্ট মানে দাওয়াত ছাড়াই কি বিয়ের পোস্ট হয়ে যাবে, হ্যাঁ, নাকি দাওয়াত দাওয়াত সহ ছাড়াই তো বিয়ের বিয়ের পোস্ট পোস্ট হবে? হয়ে যাবে। কেন ভাই, আমাদের কি আপনার বিয়ের দাওয়াত পাওয়ার রাইট নাই? অবশ্যই রাইট আছে, অবশ্যই আছে। অবশ্যই রাইট আছে, তোমাদের সবার রাইট আছে। তাইলে তাইলে এর- দিবেন না কেন? এরকম তোমাদের রাইট আছে, আমার বন্ধুদের আছে, আমার ফ্যামিলি মেম্বারদের আছে, সবার রাইট আছে। কিন্তু আমি আমি এক গরিব প্রেমিক নীলা। কাউরে বলবো না ভাই, আমরা খাবো না, আমাদের খাওয়ানোর দরকার নেই, আমাদের শুধু বিয়েতে দাওয়াত দেন, আমরা সবাই না খাই সবাই এটা বলে। সবাই, সমস্যা নেই। তো তোমরা যখন আমার বাসায় এসে আমার বউরে দেখবা আমি খাওয়াবো না, তখন তো আমার শ্বশুর বাড়ি এরাও বলবে আমি ফকিন্নি। তো এই জন্য ভাইয়া আপনি কি আরেকটা লিংক দিচ্ছেন? বলে দিচ্ছি। থাক ভাইয়া, বড় লোক হয়েই বিয়ে করেন। ইয়াস, এগুলো হচ্ছে বেটা মানুষের মতো কথা। কিন্তু আপনি কে তো বলছে? বড়লোক হওয়ার আগেই ইমান বিয়ে বলছে, করবেন, নাহলে ইমান তো এরকম, ফ্যামিলি নিয়ে কেমন ইমান করতে বলছে। যাবেন? এই জব করতেছি কেন? বড়লোক হওয়ার জন্য। না না, আপনি যদি, হ্যাঁ ভাইয়া আপনি বিয়ে যদি করলে বিদেশ যান, বরকত দিবে, জবের ইনকাম আরো বাড়বে, তখন তাড়াতাড়ি হ্যাঁ বড় হতে হ্যাঁ, পারবে। এই তো ঠিক হ্যাঁ, ঠিক, এই তাহলে শান্তা তুমি মনের বিয়ে করো, কথাটা বলছে। তোমার স্টুডেন্ট থেকে তুমি চাকরিজীবী হয়ে যাবে। জি না, এটা না, এটা তো বলাই আছে যে আহ, বিয়ে করলে যে আয় রোজগারে বরকত হবে। হ্যাঁ, আপনি তো যেহেতু তুমি রোজগার করতেছেন তো ওই তুমি টাকাতে বরকত হবে। তুমি বিয়ে আমি করো, কি আমি হুট করে দিন থেকে রাখতে হবে না। বিয়ে করলে রোজগারের সন্ধান পেয়ে যাবা। 2 দিন পর বউ থাকবে না, হ্যাঁ সবকিছু না দিতে পারবে বউ। হ্যাঁ, হ্যাঁ। ছেলেদের বিয়ের পরে আয় রোজগারের কথা বউ তো বলছে, তাহলে ঠিকই থাকবে না। আবার বলছে কি ভাই আপনি যদি বিয়েতে দাওয়াত না দেন, আমরা কিন্তু নিজ দায়িত্ব চলে যাবো যদি খবর পাই কোনো ভাবে। খবর পাইলে আইসো, খবর না পাইলে আসবা কিভাবে? তার মানে থাক ভাই, ভাইয়া সমস্যা নাই, পোস্ট আমরা করবেন, যেদিন পোস্ট করবেন আমরা এদিনই যাব, পোস্ট তো এই করবেন, সমস্যা নাই, শোন শোন, আমরা এদিনই যাবো আমরা। অ্যানিভার্সারি পালন করবো অনেক। ইয়াস, এই যে বেটা মানুষের মতো ইভানের ইস, কথা যে আমার শুনতে তখন ভালো লাগতেছে। তখন থাকবে ভাইয়া বিদেশে, তুমি বিদেশে কেক কাটো অনলাইনে। আহা, আচ্ছা, সহজ পদ্ধতিতে বলো কিভাবে বউ নিয়ে বিদেশ যাওয়া যায়। কোনো ভাই সহজ নাই কোর্ট ভাই, ম্যারেজ কাবিন দিস ইজ কর্ম করে ফেলেন, আপনি, কাউরে খাওয়ানোর দরকার নাই, এই এরপরে শোন থাকবেন, বলবেন এরপরে আইসা অনুষ্ঠান করবো, ভাই, তাহলে হ্যাঁ, তার আর মতোই আমি আইসা। যদি বিয়ের কোয়ালিটি আছে, বিয়ের আমরা খুব দাওয়াত করি ভালো বাংলাদেশে স্টুডেন্ট, করব না। আপনারা বিশ্বাস দেন, তো তোমরা যদি দাওয়াত দিবেন। তোমরা যদি বাংলাদেশের বাইরে আসো অবশ্যই আমি তোমাদেরকে দাওয়াত দিব। মানে কি? মানে কি? আর দাওয়াত খাওয়ার জন্য বিদেশ যাওয়া লাগবে? অবশ্যই। দাওয়াতে এমন ভাবে দিলেন যাতে আমরা যাইতেই না পারি। সবাই লাল পাসপোর্ট বানাও। তাও আমার দাওয়াতের উদ্দেশ্যে একটা ভিসা নিতে পারো কিনা দেখো। না আপনি আপনি চাই যদি ওই সরকারে একটু রিকোয়েস্ট করে বলেন যে আমার পোলা পাইনা আছে কিছু সরকার তো আমার মামু দাওয়াত লাগে, খাইতে আসতে চায়। সরকার আমার দুলাভাই লাগে, দুলাভাই ওদের ভিসা দিয়ে দেন। ওকে, তাহলে আমরা কেমনে অ্যাপ্লাই করব? এই ক্লাস করো, আমার আরেকটা ক্লাস নিতে হবে। জি ভাই, জি, স্টার্ট করেন। অ্যান্ড্রিয়া ওয়াজ এ ট্যালেন্টেড ওকে। ইটালিয়ান পিকচার পেইন্টার। 11টায়। হি ম্যারিড লুক্রেজিয়া, সে লুক্রেজিয়াকে ম্যারি করেছিল, whom he loved all his life,
যাকে তার জীবনের সবকিছু দিয়ে তাকে ভালোবাসছে ফর হার বিউটি, কি জন্য? তার সৌন্দর্য দেখে। এই যে ছেলেরা এই এগুলা কোত্থেকে পড়াইতেছেন? শুরু থেকেই তো বললাম, তোমরা তো ক্লাসে হাসাহাসি করবে, বুঝবা কেমনে? অ্যান্ড্রিয়া না ডেল, এখন এই যে এই ছবি দিছেন এখান থেকে পড়াইতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। আচ্ছা, তো অ্যান্ড্রিয়া ডেল সার্টো সে একটা মহিলাকে ভালোবাসে যে কিনা অনেক সুন্দরী, অনেক। সো সেই মহিলাটা খুবই সুন্দরী ছিল এবং অ্যান্ড্রিয়া মার্বেল তার সব কিছু দিয়ে ওই মহিলাটাকে ভালোবাসছে। সেই মহিলাটার নাম হচ্ছে কে? লুক্রেজিয়া। ঠিক আছে, তো নামটাও কত সুন্দর দেখছো, তার সেও যত যেরকম সুন্দর তার নামটাও কিন্তু অনেক সুন্দর, লুক্রেজিয়া। তারপর কি বলছে, বাট শি ওয়াজ ইন্টেন্ডেড ইন হিজ মানি অ্যান্ড ওয়াজ ইনডিফারেন্ট টু হিজ লাভ। তার ইন্টেনশন ছিল তার মানির প্রতি, ভালোবাসার প্রতি না, এন্ড তার কি করছে, তাকে তার প্রতি অবহেলা করেছে। ঠিক আছে, তার ভালোবাসাকে অবমূল্যায়ন করেছে। শি ইজ সো বিউটিফুল দ্যাট শি কুড বি এ ফিট মডেল ফর অ্যান আর্টিস্ট। সে এতই সুন্দর, এত রূপবতী ছিল, সে একজন আর্টিস্ট হিসাবে সে খুবই পারফেক্ট, একদম ঐশ্বরিয়া রায়। ওকে, তারপর কি বলছে দেখো, model for an artist like Andrea. However, she has suspendine beauty. Suspendine beauty বলতে সন্দেহবাচক বিউটি। The suspendine beauty in the idealize হবে, সরি এখানে idealize her evil nature. She is not fulfilled to her husband and flirts with other people. সে তার হাজবেন্ডকে কখনোই সুখী রাখে নাই, বরং সে অন্য অন্য ছেলে মানুষদের সাথে কি করেছে, ফ্লার্ট করেছে, যেটা এখনকার মেয়েরা করে। এজন্যই তো বিয়ে করতে ভয় পাই। হিজ ক্যারিয়ার, আপু তো অনেক ভালো। কোন আপুকে বিয়ে করবো? আমার তো বই তো ঠিক হয় না, বাবা মা খুঁজবে তারপর বিয়ে করবো। হিজ ক্যারিয়ার অ্যাজ অ্যান আর্টিস্ট ইজ অলমোস্ট, ঠিক আছে, কথাটা আর একবার বলেন, রেকর্ড করি। কেন তোমার মুখের কথার দাম নাই? তুমি মুখে মুখে বলবা আপু ভাইয়া এটা বলছে। ঠিক আছে, আজকে এই মেসেজ দিন। ওকে, আর এটা সে যদি বিশ্বাস করে তাহলে ব্রেকআপ। ওই যে বিশ্বাস করবে না এই জন্যই তো বললাম আপনারা এই জন্যই তো সুযোগ বলছেন আপনি। হ্যাঁ, আপু যেই আপনারা টলারেট করে, অন্য কেউ হইলে এত টলারেট করতেন তার মানে তুমি আমাকে খারাপ বলতেছো? আমরা একটু পড়াশোনা করবো, কি প্রেম প্রেম আমার কষ্ট লাগে ভাই, অন্য কিছু পড়ার। আসলে খারাপ বলতেছি না, ওই যে যেদিন ঘুরতে গেছিলাম আপনি কত এই কথা বলছেন, আপু চুপ, চুপচাপ নীরবে কিপ শুনতেছি। সাইলেন্ট। তোমাদের জন্য ব্যাত নিয়ে আসতে হবে পড়াইতে। His career as an artist is almost a failure. তোমাদের জন্য একটা, আমি যদি একটা দুষ্টামি করে কথা বলি তোমরা একটু হাসবা, এত কথা কেন বলো? He was so fond of his wife. সে তার ওয়াইফকে খুবই পছন্দ করতো, ঠিক আছে, that he could not continue his work. সে এতই পছন্দ করছিল যে সে তার কাজ ছেড়ে দিয়েছিল তার ওয়াইফকে ভালোবাসার জন্য। And he lost his chance to be great. এবং সে গ্রেট হইতে পারে নাই বিকজ অফ তার ওয়াইফ। কারণ কি, তার ওয়াইফের জন্য সে কাজ ছেড়ে দিয়েছে। কাজ করলে সে হয়তো গ্রেট হইতো। ঠিক আছে, ধরো আমি এখন বাংলাদেশে গভর্নমেন্টের আন্ডার একটা ভালো প্রতিষ্ঠানে জব করি, সো আমি কি করছি, আমার বউয়ের জন্য চাকরি ছেড়ে দিছি। এরকম ছেলে খুঁজে পাবা এখনকার যুগে? পাবা? জীবনেও না, জানি না। পাবা না, এরকম ছেলে পাবা না যে তার ওয়াইফের জন্য সে জব ক্যারিয়ার ছেড়ে দিবে, এরকম ছেলে একটাও পাবা না। আচ্ছা তো ভাই লোন আপ- করে না ভাই, বউরে আছে ভালো আছে আছে, বহুত আছে বহুত ভাই, আছে। পাগল আছে ভাই, মদ খাই ঘুরে। কখনোই না, কখনোই না। আরে ভাই আছে আছে, ভাই, আমাদের আছে সার্কেলে আছে। আছে। একজন, তাহলে সে ওই পর্যায়ে যেতে পারবে না, কারণ যে ভাই এমন এমন পোলাপাইন আছে, একদিন যদি গার্লফ্রেন্ড কথা না দিতে পারে তাই পাগল হয়ে সেইটা যায়। ঠিক আছে, সেটাই তারা যারা ইম্যাচিউর, যারা কোন একটা স্টেজে পৌঁছাইতে পারে না, এইসব আগে অনেক কিছুই করতে পারে। বাট তোমাকে যদি আমি এখন বাংলাদেশের সচিবালয়ের জেনারেল সেক্রেটারি বানাই,
তুমি জীবনও তোমার চাকরি ছাড়বা না। ছাড়বা? কোনোদিনও না, কি করবো, 5টা বিয়ে করবে, একটা গেল কি হইলো? একদম সত্যি কথা এটা। কারণ এইসব করে কারা? যারা মনে করো লো ওয়ার্কার, লো কিছু করে, ওরা বলে এইটা ওইটা করে ফেলবো, ওইটা ওইটা করে ফেলবো। বাট অ্যান্ড্রিয়া ডেল সার্টোর মতো যে হাই ক্লাস, যে একটা কিং এর কিংডমে কাজ করতো, সে জীবনও কোনো নারীর জন্য তার ক্যারিয়ার ছাড়বে না, যেটা অ্যান্ড্রিয়া ডেল সার্টো করছিল। ঠিক আছে, সো আমি এইটাই বলতে চাইছিলাম। সো তুমি বলতে পারো অনেক পাগল আছে, অনেকে অনেক কিছু করবে, বাট না, এরকম স্টেজ থেকে কেউ কলাপস করবে না কারোর জন্য। সো হিজ ওয়াইফ ক্যান নট গিভ হিম ইন্সপিরেশন, তার ওয়াইফ তাকে ইন্সপিরেশন দিতে পারে নাই। শি ইজ মোর ইন্টারেস্টেড ইন মানি দেন ইন আর্ট, সে আর্টের থেকেও তার মানির প্রতি বেশি লোভ ছিল। In order to meet her demand, he has to remain busy painting mediocre arts of commercial value. তার কমার্শিয়াল এবং মিডিয়া আর্ট করার জন্য খুবই কাজ করতে হইতো, তার ওয়াইফের ডিমান্ড করতে হইতো। এবং এবার আসো সে ক্যারিয়ারটাকে কিভাবে ক্লোজ করছে। দ্য কিং হ্যাড গিভেন হিম মানি, কিং তাকে কি করছিল? টাকা দিছিল, to buy work of art for the king, but Andrea, সে ভাইয়া মিথিলাকে অ্যাড দেন। একদম। ওদের নেটে আজকে অনেক ডিস্টার্ব করতেছে, ওদের নেটে। নেট বেশি অ্যাবিউজ করলে এরকম হয়, নেট ইউজ করলে এরকম হয় না। ঠিক। কি ভাই? ওকে, দ্য কিং হ্যাড ইউজের সময় কাজ করে না, এমনি আজারের ভিডিও দেখলে বলবে এই সময় ভালো নেট জি ভাই, সত্যি কথা, সারাদিন ভিডিও দেখছি। আমার তো নেটের সমস্যা করে না, আমার ফোনে ঝামেলা করতেছে কেন জানি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই কি বলেন? দ্য কিং হ্যাড গিভেন হিম মানি টু বাই ওয়ার্ক। দেখো অ্যান্ড্রিয়া ডেল সার্টোকে কেন তার পজিশন থেকে নামায় দিছিল। অ্যান্ড্রিয়া ডেল সার্টো সে কমার্শিয়াল ভ্যালুর জন্য সে ছবি আঁকতো। একবার কি হয়েছিল, কিং তাকে কিছু টাকা পয়সা দিছে টু বাই ওয়ার্ক অফ আর্ট ফর দ্য কিং, বাট অ্যান্ড্রিয়া বিট্রেড দ্য কিং, সে কিংকে বিট্রে করেছিল। ইনস্টেড অফ বাইং ওয়ার্ক অফ আর্ট, হি বিল্ট এ বিউটিফুল হাউস উইথ দ্য many মানি with মানি with this money, and Andrea found that his wife was faithless. দেখছো, এই জন্যই বলে মানুষের হারামের টাকা থাকে না। ঠিক আছে, সৎভাবে বাঁচবা, দেখবা যে অনেক শান্তি, অনেক অনেক অনেক। এই লোকটা অসৎ ছিল, অ্যান্ড্রিয়া লোকটা অসৎ ভাইয়া ছিল। সে কিং এর ভাই, এই যে বাড়িটা বানানোর পর বুঝতে পারতেছে তার বউ অসৎ। মানে সে বাড়িটা বানাইছিল তার ওয়াইফের জন্য, বাট তার ওয়াইফ তো ফেথলেস, সে তো ভালোবাসছে, হয়তো ওই সময় খুশি হয়েছিল, পরবর্তীতে তার ওয়াইফ তো তাকে ছেড়ে চলেই গেছে। বুঝছো, এটা সত্যি কথা, এটা এটা আমি বিশ্বাস করি। তুমি যদি অসৎ ভাবে কিছু ইনকাম করো, আর্ন করো, ঠিক আছে, এইটার জন্য তুমি যা আর্ন করছো তার থেকে বেশি তোমার লস হবে, লিখে রাখতে পারো। কি ভাই, এইখানে নাকি ওই কিং এ জি ওদেরকে ভাই, এটা কাজ তো দেওয়ার পরে, সত্যি টাকা কথা। দেওয়ার পরে ওদের এটা বউ নাকি সত্যি জেনেও ওই তোমরা টাকাগুলো এটাই সব করো, নিয়ে নিছে, করবা তার মতো খরচ করছে। অনেকেই। না ভাই, ট্রাই করবো প্রাইমারিতে চাকরি করার, টাকা পয়সা নিব না মানুষের, তুই বেটা ঘুষ কেন খাবো না। বিশেষ কি প্রাইমারি কি কর? নো, প্রাইমারিতে চাকরি করো না, BCS BCS প্রাইমারি জব আমার একদম পছন্দ না। মেয়ে মানুষের জন্য এটা ভালো, রিল্যাক্সে নো নো নো, চাকরি করবো। এত পড়াশোনা করো কি করতে? ক্লাস 5 এর এবিসিডি পড়াবা? ভাই এই প্রাইমারি চাকরি মানুষ পাইতেছে না, এত পড়াশোনা করে বিসিএস এর প্রিপারেশন যারা নিতেছে এরাও দুনিয়ার প্রাইমারিতে পরীক্ষা দেয়, ঠিকই না? দেখ, ঠিক আছে, আমার কাছে রেপুটেশন অনেক বড় একটা ফ্যাক্ট। আমি 10,000 টাকায় চাকরি করতে রাজি আছি, বাট আই নিড রেপুটেশন।
যেখানে আমি আমার নলেজটাকে কাজে লাগাইতে পারবো। সো মানি ডাজন্ট ম্যাটার। তুমি যদি তোমার মাথায় ব্রেইন থাকে তুমি অনেক ভালো কিছু করতে পারবা। আমি জানি না বাংলাদেশে কেন মানুষ এত সরকারি সরকারি খুঁজতেছে। প্রাইভেট অনেক ভালো ভালো ফিল্ড আছে। ভাই আমার তো সরকারিতেই ইচ্ছা করে না, আমার তো মনে হয় যে প্রাইভেটে পরীক্ষা অফকোর্স প্রাইভেট ট্রাই করবে, করবো। প্রাইভেট আমার অনেক তো ভালো ডিমান্ড আছে। সরকারিতে আমার, প্রাইভেটে তোমার সত্যি প্রমোশনের কথা বলতে আমার সরকারি চাকরি ইচ্ছা করে না। প্রাইভেটে তোমার প্রমোশনের চান্স আছে। প্রাইভেটে তুমি তোমার দক্ষতা দেখাইতে পারো, তোমার স্মার্টনেসটাকে দেখাইতে পারবা। সরকারি মানুষগুলো এক কথায় বলতে গেলে খ্যাত। সরকারি চাকরি আমার পছন্দই লাগে না কেন জানি। হ্যাঁ, প্রাইভেটে চাকরি করবা, ভালো একটা বিল্ডিং এ 10-12 তলার উপরে। চেষ্টা করবো প্রাইভেটে হ্যাঁ, বিশেষ প্রাইভেটের করে জন্য আমি ট্রাই তোমাদেরকে করবো। বলবো যে তোমরা ভালো ভালো ইংলিশ রিলেটেড গ্রুপ গুলো আছে, যেমন আমেরিকার একটা সেন্টার আছে ইএমকে সেন্টার, তারপর আছে তোমার এম্বাসি গুলোতে জব করার চেষ্টা করতে পারো। তারপর তোমার আছে লাইক বিভিন্ন আছে, গ্রুপ আছে, বড় বড় গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, এগুলাতে অ্যাপ্লাই করবা। ঠিক আছে? সো তোমার চিন্তা ভাবনা স্মার্ট মানে হতে হবে। যেগুলোর সাথে বাইরের দেশগুলোর সাথে ডিলিং করে হ্যাঁ, কথাবার্তা বলা। বাইরের সাথে লাগবে, ন্যাশনাল ন্যাশনাল ডিলিংও তোমাকে লাগবে। বিকজ তুমি ইংলিশ থেকে পড়ছো, তুমি ইউ আর লুকিং সো স্মার্ট, তুমি অফিসিয়াল কাজগুলো খুব ভালো হ্যান্ডেল করতে পারবা। ইংলিশ পড়ে যে তুমি খালি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবে, এটা হলো ভুল কথা। ওকে, তো সে কি করছে, হাউস বানাইছিল। অ্যান্ড্রিয়া ফাউন্ড দ্যাট হিজ ওয়াইফ ওয়াজ ফেথলেস, তার ওয়াইফ কি বিশ্বাস করার মতো না। অ্যান্ড শি ক্যারিড নট ফর অ্যান্ড্রিয়া, এবং সে অ্যান্ড্রিয়াকে কি করে নাই, তাকে নিয়ে জীবন পার করে নাই, হিজ আর্ট বাট ফর মানি। সে অ্যান্ড্রিয়ার জন্যই সে লাইফ স্ট্রাগল করে, লাইফে ছিল না, তার মানির জন্য ছিল। হি কুড নট বি গ্রেট অ্যাজ আদার গ্রেট আর্টিস্ট। এখন অ্যান্ড্রিয়া একটা কষ্ট বলতেছে যে আমি আসলে চাইলে অনেক গ্রেট আর্টিস্ট হইতে পারতাম, লাইক রাফায়েল। তোমরা রাফায়েলের নাম শুনছো না? ভিক্টোরিয়ান এজের গ্রেট আর্টিস্ট রাফায়েল। তোমরা প্রি রাফায়েলিটিজম পড়ছিলা না? এই হচ্ছিল সেই রাফায়েল। সো সে চাইলে অনেক ভালো রাফায়েলের মতো আর্টিস্ট হইতে পারতো, মাইকেল অ্যাঙ্গেলোর মতো আর্টিস্ট হইতে পারতো। ইট ইজ বিকজ হি স্যাক্রিফাইস হিজ আইডিয়া ফর দ্য লাভ অফ এ উম্যান। কিন্তু সে এটা করতে পারেনি কারণ সে একজন উইমেনের জন্য তার ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছিল। টেকনিক্যাল পারফেকশন ক্যান মেক এ ম্যান মোরলি আ ক্রাফটসম্যান। মানে মানুষ যদি তার দক্ষতা থাকে, সে একজন পারফেক্ট ম্যান হিসাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। বাট ফর এ ট্রু আর্টিস্ট এইম শুড বি মোর দেন ক্রাফটম্যানশিপ। একজন ট্রেম আর্টিস্টের তার লক্ষ্যটা আরো বেশি দৃঢ় থাকা উচিত। হি রিয়েলাইজ দিস ফ্যাক্ট অ্যান্ড ইট ওয়াজ দ্য রিজন ফর হিজ ট্রাজেডি। এবং এটার জন্যই তার ট্রাজেডি হয়েছিল। সো তোমাদের বাসায় কাজ হচ্ছে এই দুইটা কবিতা পড়া। এই দুইটা কবিতা থেকে যত শর্ট নোটস আছে আমাকে সেট সাজেশনটা দিবা, আমি একটু দাগায় দিব। শর্ট নোটস গুলো পড়বা, ব্রড কোশ্চেন গুলো আমি একবারে সবগুলো শেষ করে পড়ায় দিব। তারপর হচ্ছে নেক্সট ক্লাসে আমি প্রালিপোর আরেক বাকি দুটা কবিতা, লাস্ট রাইট টুগেদার অ্যান্ড মাই লাস্ট ডাচেস। ভাইয়া হ্যাঁ, একটু মানে কোশ্চেন গুলো একটু বলতাম, 1 মিনিট শুন, মানে যদি টাইম থাকে। কোন কোশ্চেন বলতা? এই যে এখান থেকে এখান থেকে মানে কি? এই যে যে দুইটা পড়াইলেন। কোন দুইটা পড়েছি বুঝলাম। বলছি মানে সেট সাজেশন ব্রাউনিং দিও, আমি থেকে কোশ্চেন দাগায় দিব। ব্রাউনিং থেকে ব্রাউনিং আর 1 মিনিট ভাই, 1 মিনিট। বলছি ব্রাউনিং থেকে এখানে 5টা কোশ্চেন আছে। রাইট অন দ্য থিম অফ সাকসেস এন্ড ফেইলিউর ইন ব্রাউনিংস পোয়েম। দেন আছে এটা তো আমি দাগায় দিছি, ডিসকাস ব্রাউনিং বিকালে অ্যাজ এ দাগায় দিছি, লাভার। দেখো নাই? হ্যাঁ হ্যাঁ, তো এইগুলাই আছে সেট সাজেশনে। ডু ইউ থিঙ্ক ব্রাউনিং ইজ অ্যান অপটিমিজম? তো দাগায় তো দিছিলাম। রবার্ট ব্রাউনিং হ্যাজ দ্য ইউনিক ইনসাইট। হ্যাঁ হ্যাঁ, এইগুলো ইনসাইট অফ হিউম্যান এই সাইকোলজি। জায়গায় তো আমি দাগায় দিছি, এই যে মাইকেল অ্যাঙ্গেলো বিউটি অফ লুক্রেসিয়া। হ্যাঁ হ্যাঁ, ওই তো আপনি না বললেন যে ইসের থেকে দিও, মানে ওই ছবি দিও, হ্যাঁ, তো আমাকে একটু সেট সাজেশনটা এখানে তারপরে এগুলাই দিও। আছে আর নাই। আর 3 পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, পাঠাই দিচ্ছি।
306 ভাই হ্যাঁ কি বলো? এই রকেট লার্নিং এর যে পড়াইছেন না, তো এটা তো অনেক ভালোই ভালোই পারবো ইনশাল্লাহ। তো এইগুলার রবার্ট ইগুলা ডাউনি এগুলো দিবেন তাহলে সব করে রাখতাম আর কি। দিছি তো। জি ভাই, এই যে আজকে দিছে তো, এই যে এগুলাই পড়লো। হ্যাঁ আর আরেকটা কথা হলো তোমাদের আর এখান একটা কি বললেন, 307 এর কি দিতে বললেন? না এটা লাগবে না 307 308 306 এর সেট সাজেশন আমার কাছে আছে। এখন আমি পড়াবো 305। আচ্ছা ঠিক আছে টম জন্স কত দিবে 303 আছে 305 303 301 এই তিনটাটা আমাকে দিবা সেট সাজেশন। তোমাদের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড আপনি একটু পড়ায়েন সময় করে, মানে এখনই না, কারণ এই ক্যারেক্টার গুলো না মাথা, মানে ক্যারেক্টার ওয়ে সম্পর্কে অফ দা ওয়ার্ল্ড জানতেছি কিন্তু কততে আছে এটা কত 30 কত 4 এ না? 304, হ্যাঁ। তাহলে আবার টম জোন্স বলো কেন? আমি একসাথে কয়টা ধরবো বলো? না এখন বলতেছি না, আমি তো বললাম যে এখন না পড়ানো এখন লাগবে না, একটু নেক্সট সময় নেক্সট করে নেক্সট পড়ায়েন, এক কারণ মাসে তুমি আমাকে বলতে পারবা না, বিকজ নেক্সট এক মাসে আমি যে কোনো তিনটা শেষ করব। তো কোন তিনটা শেষ করবো সেই তিনটা ভালো করে আমাকে জানা। 305 তো ধরছি, আমি সব ধরলাম পড়াইতে পারলাম না, তো এটা তো তোমার কোনো লাভ হইলো না। আচ্ছা ভাই ঠিক আছে, ভাই আমি আপনার একটা 305 পিডিএফ দিচ্ছি, আপনি একটু 304 দেখে বললেন, হ্যাঁ। আচ্ছা ওকে। এই- এই- ঠিক আছে।